ডাক্তারের বয়ানে এবার ফোন ট্যাগ করে বৃন্দাকে শ্যামের কাছ থেকে ধরে নিয়ে পুলিশে দিল রাঙা। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো রাঙা কে খাবার টেবিলে অনেকগুলি খাবার দিয়ে পিসিমণি। তখনই রাঙা বলতে লাগলো, "এই পিসিমণি, বাড়িতে জামাই আছে, জামাইকে এতগুলি খাবার না দিয়ে তুই আমাকে দিচ্ছিস কেন?" পিসিমণি তখন বলতে লাগলো, "রাঙা শোন, তুই চলে যাবি তাই আমি সুন্দর করে তোকে সাজিয়ে গুছিয়ে খাবারটা দিয়েছি, আর খাবারটা খেয়ে নে।" তখনই একথা শুনে সত্যজিৎ বাবু বলতে লাগলো, "রাঙা, তুমি খেয়ে নাও, আমি তো সবসময় খাবো। তুমি তো এখন জঙ্গলটাতে চলে যাবে। তারপর তো আমি প্রতিদিন খেতে পারবো। এখন তোমাকে খাবারটা দিয়েছে, তুমি খাবারটা খেয়ে নাও।" রাঙা তখন হাসতে থাকে আর খাবারটা খেতে থাকে। এরপরে খাবার শেষ হয়ে গেলে রাঙা তখন বলতে লাগলো, "এবার আমাকে যেতে হবে।" পিসিমণি তখন বলতে লাগলো, "বৌদির ইচ্ছে ছিল তোকে নাকি এই বরণটা করে তারপর জঙ্গলটাতে পাঠাবে, তাই এই কাজটা আমি করব।" এই বলে বরণ ডালাটা নিয়ে আসে। তারপরে যখনই রাঙাকে বরণ করতে যাবে তখন হঠাৎ করে প্রদীপটা নিভে যায়। রাঙা তখন বলতে লাগলো, "এটা কি হলো? প্রদীপটা হঠাৎ করে নিভে গেল কেন?" তখন এই কথা বলার সাথে, সাথে অঙ্কুর বলতে লাগলো, "আরে এরকম হয়। ও মনে হয় বাতাস এসেছে। এরকম অ্যাক্সিডেন্টালি প্রদীপ নিভিয়ে যেতে পারে। তাতে তো কোনো অশুভ লক্ষণ নেই।" অদিতি তখন বলতে লাগলো, "ঠিক আছে, প্রদীপটা আমি আবার জ্বালিয়ে দিচ্ছি।" এই বলে প্রদীপটা আবার জ্বালিয়ে দেয়। তারপরে ওকে বরণ করে। রাঙার মনে তখন বারবার খসখস করতে থাকে। রাঙা তখন বলতে লাগলো, "কি হবে আমি বুঝতে পারছি না।" এরপরে রাঙা বেরিয়ে পড়ে। রাঙা যখন জঙ্গলে আসে তখন ফরেস্ট পার্টারের মেয়েরা রাঙাকে জড়িয়ে ধরে সবাই বলতে লাগলো, "এই রাঙা, তোর খবর না? আমরা মোবাইলে দেখেছি, টিভিতে দেখেছি, তোকে নিয়ে সবাই অনেক মাতামাতি করেছে। আমাদের জন্য কি এনেছিস? কি এনেছিস তুই আমাদের জন্য?" রাঙা তখন বলতে লাগলো, "অনেক কিছু এনেছি তোদের জন্য মালয়েশিয়া থেকে। তবে না, সেখানে আমি শপিং করতে সময় পাইনি। তাই যা কিছু এনেছি আমার মনে হয় তোদের কাছে ভালো লাগবে।" এই বলে সবাইকে একে, একে সমস্ত গিফটগুলি দিতে থাকে। তারপর কবিতাকেও একটা গিফট নিয়ে দিয়ে বলতে লাগলো, "কবিতা দিদি, আমি এটা তোর জন্য নিয়ে এসেছি।" কবিতা তখন বলতে লাগলো, "ঠিক আছে, রেখে দে।" রাঙা তখন বলতে লাগলো, "কবিতা দিদি, আমার না মনে হচ্ছে আজকে রাতটাতে আমাদেরকে খুব সাবধানে থাকতে হবে। তাই আমাদের অফিসারটাকে জানিয়ে দে যে আরো পুলিশ দিয়ে যেন জঙ্গলটা চারিদিক ঘিরে রাখে। আর আমাদেরকেও না খুব সতর্ক থাকতে হবে।" কবিতা তখন বলতে লাগলো, "ঠিক আছে, আমি জানিয়ে দিচ্ছি কন্ট্রোল রুমে।" এই বলে কন্ট্রোল রুমে ফোন করে সবটা জানিয়ে দেয়। আর বলতে লাগলো, পুলিশ যেন চারিদিক থেকে জঙ্গলটাকে ঘিরে রাখে।" এরপরে সবাই যার, যার মতো করে ঘুমিয়ে পড়ে। এদিকে একলব্য বাড়িতে ঘুমিয়ে পড়ে। কিন্তু একলব্য কিছুতেই কেউ ঘুমাচ্ছে না। আর এদিকে একলব্যের ঘরের আলোটাও জ্বলছে। তখনই একলব্যের মা হঠাৎ করে বলতে লাগলো, "এত রাত হয়ে গেছে, ছেলেটা ঘরের লাইটটা পর্যন্ত অফ করেনি। গিয়ে দেখি তো কি করছে?" আর এসে দেখতে পায় একলব্য ঘুমিয়ে আছে। তখন একলব্যের মা বলতে লাগলো, "ঠিক আছে, আমি লাইটটা অফ করে যাই।" এই বলে একলব্য লাইটটা অফ করতে গেলে একলব্য রাঙামতি বলে চিৎকার করে উঠে পড়ে। তখনই একলব্যের মা বলতে লাগলো, "এই আকু, কি হয়েছে রে তোর? তোর হঠাৎ করে কি হয়েছে?" তখন বলতে লাগলো, "মা, আমার না মনে অনেক ভয় করছে।" তখন বলতে লাগলো, "আরে এতদিন রাঙা কাছে, কাছে ছিল তো সেইজন্য তোর এমনটা মনে হচ্ছে। আজকে রাঙা চলে গিয়েছে, সব ঠিক হয়ে যাবে।" তখন বলতে লাগলো, "না মা, আমার না কেমন একটা ভয় করছে। মা, আমার জীবনটা কি এভাবে চলবে?" তখন একলব্যের মা বলতে লাগলো, "তুই কি বলতে চাইছিস আকু? কি বলতে চাইছিস তুই?" তখন একলব্য বলতে লাগলো, "না মা, আমার না মনে বড্ড ভয় করছে। রাঙা জঙ্গলে গিয়েছে আর আমি এখানে। আমরা দুজন কি এভাবে আলাদা, আলাদা থাকবো? আমরা দুজন কি কাছাকাছি আসতে পারবো না? তুমি চেয়েছিলে রাঙা যেন একটা নিজের পায়ে দাঁড়াতে পারে, কিন্তু নিজের পায়ে দাঁড়িয়েছে। তাই বলে রাঙা এইভাবে নিজের স্বপ্ন পূরণের জন্য সবসময় আমার থেকে দূরে থাকবে। আর আমার মধ্যে একাকিত্ব সৃষ্টি হবে। একাকিত্ব থেকে হঠাৎ করে যদি আমার মনে কোনো একটা শূন্যতা কাজ করে, তারপর যদি আমি কোনো ভুল করে ফেলি, তখন তো আমি নিজেকে ক্ষমা করতে পারবো না।" একলব্যের মা তখন বলতে লাগলো, "আকু, গ্রামের সবাই তোকে নিয়ে গর্ব করে। সবাই বলে একলব্যর মতো নাকি ছেলে হয় না। আর আমার পুরো বিশ্বাস আছে তুই কোনো ভুল করবি না। তুই টেনশন করিস না তো।" এদিকে একলব্যের বাবা বলতে লাগলো, "কোথায় যে গেল প্রমিতা? একে দেখতে যাবে বলেছে। নিশ্চয়ই ছেলের সাথে গল্প শুরু করে দিয়েছে।" এই বলে সেও চলে আসে। আর এসে বলতে লাগলো, "কি হয়েছে তোমাদের? কি এমন গল্প করছো?" একলব্যের মা তখন বলতে লাগলো, "না, না, কিছু গল্প করছি না। আকুকে বলছি ঘুমিয়ে পড়তে।" আকু তখন বলতে লাগলো, "মা, আমার ঘুম আসছে না, তোমরা যাও।" একলব্যের মা তখন বলতে লাগলো, "না আকু, আমি বলছি ঘুমিয়ে পড়, অনেক রাত হয়েছে।" তখন একলব্যের বাবা বলতে লাগলো, "শোনো, আমার না ওষুধটা খুঁজে পাচ্ছি না। আমি ওষুধটা খেতে পারিনি। রাঙা যে কোথায় রেখেছে?" একলব্য তখন রাঙার কাছে ফোন করে, কিন্তু ফোনটা রিসিভ করে না। তখন একলব্যের বাবা বলতে লাগলো, "ঠিক আছে, আজকে না হয় আমি ওষুধটা খাবো না। অনেক রাত হয়ে গেছে তো। আমার মনে হয় রাঙারা ঘুমিয়ে পড়েছে।" অন্যদিকে দেখা
যায় শ্যাম তার লোকজনদেরকে দিয়ে সে জঙ্গলে আগুনটা ধরিয়ে দেয়। আর তখন সে জঙ্গল থেকে সমস্ত পশু পাখিগুলি পালানোর চেষ্টা করে, চিৎকার চেঁচামেচি করে। রাঙ্গা তখন শব্দ পেয়ে ঘুম থেকে উঠে পড়ে আর বলতে লাগলো, "ও জঙ্গলের পশুগুলো এমনভাবে চিৎকার করছে কেন? আর এইভাবে লালাভাবিকে তো দেখতে পাচ্ছি। নিশ্চয়ই আমার মনে হচ্ছে জঙ্গলে আগুন লেগেছে।" তখন সে চিৎকার করে সবাইকে বলতে লাগলো, "জঙ্গলে আগুন লেগেছে।" ওরা কিছুতেই বিশ্বাস করে না। রাঙা তখন বলতে লাগলো, "আমি জঙ্গলের মেয়ে। আমি জানি জঙ্গলে দাবানলটা আমি দেখেছি। একবার কন্ট্রোল রুমে ফোন কর না কবিতা দিদি। তোর কাছে এটাই রিকোয়েস্ট করছি। আমার মনে হচ্ছে জঙ্গলে আগুন লেগেছে। আমাদেরকে এক্ষুনি যেতে হবে।" কবিতা তখন বলতে লাগলো, "ঠিক আছে, আমি যাচ্ছি।" এই বলে ওরা সবাই জঙ্গলে চলে যায়। আর দেখতেই পায় সত্যি, সত্যি আগুন লেগে গেছে। তখনই কবিতা অফিসারকে জানিয়ে দেয় যে, যেন পুলিশ ফোর্স আরো পাঠায়, জঙ্গলে সত্যি, সত্যি আগুন লেগেছে। এদিকে বৃন্দা শ্যামকে বলতে লাগলো, "শ্যাম তুমি এটা কি করলে? তোমার ছেলের জন্য তুমি পুরো জঙ্গলটাতে আগুন লাগিয়ে দিয়েছো। জঙ্গলের দাবানল সম্বন্ধে তোমার কি কোনো ধারণা আছে? পরে না তুমি উল্টো কেসে ফেঁসে যাও।" তখন শ্যাম বলতে লাগলো, "কিচ্ছু হবে না। আমি সব পুরো ছারখার করে দেব। ওই ঝুমুরও বাঁচবে না, রাঙ্গাও বাঁচবে না। সবাইকে আমি পুড়ে ছাই করে দেব।" তখন বৃন্দা বলতে লাগলো, "সর্বনাশ! সত্যি, সত্যি যদি পুরো জঙ্গল পুড়ে ছাই হয়ে যায় তাহলে তো অনেক বড় বিপদ হতে পারে। জঙ্গলের সমস্ত গাছ থেকে শুরু করে সবকিছু তো পুড়ে ছাই হয়ে যাবে। এটার জন্য তো অনেক বড় অ বিপদে পড়তে পারে শ্যাম। শ্যাম কেন বুঝতে পারছে না। এদিকে পরের দিনে সকালবেলা একলব্যর মনে বারবার প্রশ্ন জাগতে থাকে। সত্যজিৎ বাবু অন্যদিকে মালয়েশিয়া সেই ডাক্তারকে নিয়ে আসে। আর ডাক্তার এর মুখ থেকে সমস্ত সত্যিটা বের করে জানতে পারে যে বৃন্দাই এই টাকা দিয়েছিল ডাক্তারকে। আর সমস্ত তথ্যগুলো গোপন রাখতে বলেছিল। ডাক্তার সবকিছু যখন স্বীকার করে তখনই বৃন্দার ফোনটা ট্র্যাক করার চেষ্টা করতে থাকে সত্যজিৎ বাবু। এক পর্যায়ে ফোনটা ট্র্যাক করতে পারে। আর সেই লোকেশন অনুসারে পুলিশরা চলে আসে সেখানে। এদিকে রাঙা সেই জঙ্গলের যে ঝুমুরের বাড়িতে আগুন লেগেছে সেখান থেকে ঝুমুরকে উদ্ধার করে সেফ জায়গায় নিয়ে আসে। আর তখনই সত্যজিৎ বাবু ফোন করে বলতে লাগলো, "রাঙা তুমি কোথায় আছো? অনেক বড় একটা ঘটনা হয়ে গেছে।" রাঙা তখন বলতে লাগলো, "কি বলছিস রে সত্যজিৎ স্যার?" সত্যজিৎ বাবু তখন সমস্ত ঘটনাটা খুলে বলে আর বলতে লাগলো, "বড় বৌদির ফোনটা আমরা ট্র্যাক করতে পেরেছি। বড় বৌদি এই যে তোমাদের যেখানে থাকো সেই জঙ্গলের আশেপাশে কোথাও আছে।" তখনই রাঙা বলতে লাগলো, "কালকে রাত্রে তাহলে জঙ্গলটাতে বড় বৌদি আর ওই শ্যাম আগুনটা লাগিয়েছে?" তখন বলতে লাগলো, "হ্যাঁ, তবে ডাক্তার যেহেতু সত্যিটা স্বীকার করেছে এবার আমাদেরকে বড় বৌদিকে প্রমাণসহ গ্রেপ্তার করতে পারবো। আর আমরা লোকেশনটা ট্র্যাক করে এখানে আসছি। তুমিও কিন্তু এখানে থাকবে।" রাঙা তখন বলতে লাগলো, "তোরা আয়, আমি আছি। বড় বৌদিকে এবার কিছুতেই পালাতে দেওয়া যাবে না।" এরপরে সত্যজিৎ বাবু তার পুলিশ টিম নিয়ে চলে আসে সেখানে। আর সেখানে এসে বৃন্দাকে ধরে ফেলে। বৃন্দা তখন বলতে লাগলো, "এই ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। তোমাদের কাছে কি কোনো প্রমাণ আছে আমি যে এই কাজটা করেছি?" তখনই বলতে লাগলো, "ডাক্তারবাবু সমস্ত সত্যিটা স্বীকার করে নিয়েছে। এবার যা হবে কোর্টে হবে।" রাঙা তখন প্রচন্ড ভয় পেতে থাকে আর বলতে লাগলো, "ছেড়ে দা রাঙা, খবরদার ভালো হবে না।" এদিকে শাম সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে রাঙ্গাকে টেনতে নিয়ে আসে জেলে। আর সেখানে এনে বলতে লাগলো, "এবার তোর বিচারটা হবে। তোর জায়গা হবে এই গরদের পিছনে। বড় বৌদি তুই অনেক জ্বালিয়েছিস, অনেক কিছু করেছিস কিন্তু প্রমাণের অভাবে তুই বারবার বেঁচে গিয়েছিস। তুই কি ভেবেছিস তুই কোনোদিন ধরা পড়বি না? আজকে দেখ। আজকে দেখ তোর কি অবস্থা করি।" তখন বৃন্দা বলতে লাগলো, "এই কিচ্ছুটি করতে পারবি না। কিচ্ছুটি করতে পারবি না। দেখবি আমি না ঠিক সময় মতো বের হয়ে যাবো এখান থেকে।" সত্যজিৎ বাবু তখন বলতে লাগলো, "কিছুতেই সেই কাজটা আর করতে দেওয়া যাবে না। এবার আমি শক্ত হাতে সবকিছু মোকাবেলা করব।"